হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাট্যকার দীনবন্ধু মিত্র যে রয়েছে তার যে নাট্যকৃতি রয়েছে, বলতে তার নাট্য সাহিত্যের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখ আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যার ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিয়ে দেখো বোর্ডের কর্নারে এখন দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই যে তোমাদের কোর্স ফি জায়গাটা একটু ভালো করে মন দিয়ে দেখবে। দেখো কিন্তু মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য বলছে 1199 কোর্স ফি আছে। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে শুধুমাত্র 100 স্টুডেন্ট যারা প্রথম আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। এইটুকুনি ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে আলোচনা। দেখো, প্রথমে কি বলছি, ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছেন দীনবন্ধু মিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঊনবিংশ শতাব্দীর মধ্যে একজন শ্রেষ্ঠ, ঠিক আছে, অন্যতম একজন নাট্যকার কিন্তু ছিলেন দীনবন্ধু মিত্র, যেখানে তার নাটকে সামাজিক বাস্তবতা, তীব্র ব্যঙ্গ ও শোষিত মানুষের যে কণ্ঠস্বর সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক হলেও তিনি ভাবগভীর নাটকের পরিবর্তে হাস্যরসাত্মক ও সামাজিক সমস্যা ভিত্তিক নাটক রচনায় খ্যাতি অর্জন করেছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি তিনি যে হাস্যরসাত্মক গল্পগুলো লিখেছেন তার পাশাপাশি নাটকগুলো লিখেছেন, তার পাশাপাশি কিন্তু তিনি সামাজিক যে মানুষগুলো ছিল, তারা যে সমাজে যে সমস্ত সমস্যা চলছিল সেগুলোর প্রতিবাদে কিন্তু তিনি তার বিভিন্ন নাটকগুলো রচনা করেছেন, যেই কারণে কিন্তু তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এবং কি বলছে, তার শ্রেষ্ঠ কাজ হচ্ছে নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নীলকর সাহেবের অন্যতম অত্যাচার, নীলকর সাহেবের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু একটা শক্তিশালী প্রতিবাদ কিন্তু তিনি তুলে ধরেছেন। এই যে নীল দর্পণ যে নাটক রয়েছে এটার জন্য কিন্তু তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন নাট্য সাহিত্যের জগতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার যে নাটকের যে প্রধান প্রধান বৈশিষ্ট্য, প্রত্যেকটা পয়েন্টস নিয়ে নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। দেখো, প্রথম পয়েন্টে কিন্তু বলছে সামাজিক যে বাস্তবতা ও নীল দর্পণ, যেখানে দীনবন্ধু নাটকের মূল ভিত্তি হচ্ছে সমাজ ও সাধারণ মানুষের জীবন। ঠিক আছে, সাধারণ মানুষ আর সমাজ যে রয়েছে তাদের জীবনের যে বিষয় সেটাকে তুলে ধরে কিন্তু তিনি আর কি তার নাট্য সাহিত্যগুলো রচনা করেছেন। যেখানে 1960 সালে প্রকাশিত নীল দর্পণ নাটকটি বাংলার নীল চাষীদের ওপর ইংরেজ নীলকরদের যে পৈশাচিক অত্যাচার এক জীবন্ত দলিল, যা সেই সময় ব্যাপক আন্দোলন কিন্তু সৃষ্টি করেছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সেই তৎকালীন সময়, ঠিক আছে, একটা প্রতিবাদ, যে নীলকর সাহেবরা যে রয়েছে তাদের যে পৈশাচিক অত্যাচার যে চলছিল সমাজে, সেই প্রতিবাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়, সেই তৎকালীন সময় যে নাটক নীল দর্পণ একটা কিন্তু বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এবং পরে কি বলছে, দেখো পরের পয়েন্টে কি বলছে, তীব্র প্রহসন ও হাস্যরস। এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি দীনবন্ধু মিত্র যে রয়েছে তিনি বাংলা প্রহসন রচনার অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। তাহলে প্রহসনমূলক যে নাটকগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি একটা বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। যেখানে দেখো এখানে বলে দিয়েছে তার প্রহসনের নাম সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি, ঠিক আছে, প্রভৃতি প্রহসনে তিনি সমাজের যে ভণ্ডামি ও কুসংস্কার এবং পারিবারিক যে সামাজিক অসঙ্গতি সেটাকে কিন্তু তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজে যে সমস্ত আর কি খারাপ দিকগুলো চলছিল, ঠিক আছে, সেই খারাপ খুঁটিনাটি বিষয়টিকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার নাটকের মধ্যে, প্রহসন নাটকগুলির মধ্যে। পরের পয়েন্টে কি বলছে, চরিত্র, চিত্রণ ও সংলাপ। তার নাটকের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের খুব কাছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি তার নাটক যে রয়েছে সমাজে সাধারণ মানুষ যে রয়েছে তাদের চিত্রগুলো যে রয়েছে তাদের সেই চিত্রগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং তার সংলাপগুলো ছিল বাস্তবসম্মত এবং কখনো কখনো রসাত্মক, যা দর্শক হাসির খোরাক জোগাতো। পরের পয়েন্টে কি বলছে, বিচিত্র নাট্যধারার প্রয়োগ। কেবল প্রহসন বা সামাজিক নাটকই নয়, তিনি নবীন, তপস্বিনী
এবং বা লীলাবতী এর মতো রোমান্টিকতার পারিবারিক সামাজিক নাটকও কিন্তু তিনি লিখেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হাস্যাত্মক নাটক বা নীল দর্পণ নাটক যে দেখলাম, সামাজিক যে সমস্ত বিষয়গুলো যে ছিল সেগুলো, সমাজের যে সমস্যা চলছিল সেগুলি তুলে ধরে আলোচনা করেছে, তা কিন্তু নয়, বিচিত্র ধরনের নাটকের ক্ষেত্রেও কিন্তু তিনি তার বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং পরে কি বলছে দেখো, বাস্তব দৃষ্টিভঙ্গি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, ডাক বিভাগে চাকরির সুবাদে বাংলার গ্রামের সাধারণ মানুষের জীবনকে তিনি কাছ থেকে দেখেছিলেন, যার প্রতিফলক তার নাটকগুলিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাজের যে বাস্তব দিকটা, সেই বাস্তব দিকটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। তাহলে তার নাট্য সাহিত্যে কিন্তু বিশেষ দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন। শুধুমাত্র প্রত্যেকটা নাটক, প্রহসন নাটক, ঠিক আছে, তারপরে অন্যান্য যে নাটকগুলো রয়েছে সব নাটকে কিন্তু তিনি তার বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তো ক্লাসটা তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। দেখো, তাহলে আজকে ক্লাসের আলোচনা আমার এতটা ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।